পুস্কভ আবার শুরু করল, বলল, কি ভাবছ মিস্টার গাঞ্জব? তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলল, 1 মিনিট সময় দিচ্ছি চিন্তার। এর মধ্যে মন স্থির করে যদি আহমাদ মুসা ও তোমার সাথীদের খবর আমাদের জানাও, তাহলে অতীতের কথা চিন্তা করে তোমাকে আমরা মুক্তি দেব, পুরস্কৃত করব এবং বাড়তি ইনাম হিসাবে এই অপরূপ মেয়েটিকেও তোমার হাতে তুলে দেব। আর যদি মুখ না খুলো, তাহলে 1 মিনিট পরেই দেখবে ওই হিংস্র কুকুরের ধারালো দাঁত ও নখের আঘাতে শবনমের সুন্দর দেহটি কিভাবে ক্ষতবিক্ষত হচ্ছে। থামল পুস্কভ, মুখে ক্রূর হাসি। চিন্তার 1 মিনিট সময় দিলাম মিস্টার গাঞ্জব, 1 মিনিট পরে আমরা ফিরে আসছি বলে সে এবং জুকব বেরিয়ে গেল সেখান থেকে। কুতাইবার বুকে তখন ঝড়, তার চোখ দুটি বন্ধ, সমগ্র সত্তা জুড়ে তার এক অব্যক্ত যন্ত্রণা। যে কোনো কষ্ট, যে কোনো পরিণতির জন্য সে তৈরি। কিন্তু তাদের বুজুর্গ পীর সুফি আব্দুর রহমানের বংশধর, তাদের পরম সম্মানিত মুরব্বী মোল্লা সুলাইমানের নাতনি একটি ব্লাড হাউন্ডের বন্য হিংস্রতায় ক্ষতবিক্ষত হবে তার চোখের সামনে, এটা সহ্য করবে কেমন করে? আর তাকে রক্ষার যে বিনিময় তারা চায়, সেটা সে দিবে কেমন করে? মধ্য এশিয়ার মজলুম মুসলমানদের মুক্তির জন্য যে সংগঠন গড়ে উঠেছে, তার মূল্য সে নিজের জীবনের চেয়ে লক্ষগুণ বেশি মনে করে। এই সংগঠনের জন্য সে লক্ষবার জীবন দিতে প্রস্তুত। কিন্তু তার সমাজের অতি সম্মানিত পরিবারের একটি অসহায় নারীর উপর বন্য হিংস্রতা কিভাবে সে চোখের সামনে সহ্য করবে? উদ্বেগ উত্তেজনার বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে কুতাইবার কপালে। ধীরে ধীরে চোখ খুলল সে। চোখাচোখি হয়ে গেল শিরিন শবনমের সাথে, কিন্তু তাতে হরিণীর ভয়ার্ত রূপ আর নেই। নিঃসংশয় স্থির দৃষ্টি, রক্তের মতো লাল ওষ্ঠাধর, শুকনো, কিন্তু ভয়ের কোনো কম্পন নেই তাতে। চোখ নামিয়ে নিল কুতাইবা। কথা বলল শবনম, বলল, আপনি ভাববেন না, একটি জীবনের চেয়ে আমাদের সংগঠনের স্বার্থ এবং মধ্য এশিয়ার মজলুম মুসলমানদের স্বার্থ অনেক বড়। যারা জীবন দিয়ে জাতির জন্য পথ রচনা করেছে, আমাকে তাদের চেয়ে আপনি পিছনে দেখবেন না। থামল শবনম, চোখ নামিয়ে নিয়েছে সে। চোখ তুলল কুতাইবা। তার চোখে আনন্দ এবং বিস্ময়, আনন্দ আবেগ বেদনার এক সমন্বয় তরল রূপ নিয়ে বেরিয়ে এলো তার চোখ দিয়ে। চোখ তুলেছে শবনমও। আপনার চোখে অশ্রু? শবনমের চোখে জিজ্ঞাসা উত্তাল হয়ে উঠল। এ অশ্রু আনন্দের, অহংকারের? শবনম কিছু বলতে গিয়েছিল শবনম, কিন্তু পুস্কভ ও জুকব এসে সেখানে প্রবেশ করল। ঘড়ির দিকে তাকিয়ে বলল, 1 মিনিট 10 সেকেন্ড হয়েছে, বলো এখন তোমার কি মত? আমার কিছুই বলার নেই, আমরা তোমাদের জুলুম থেকে আল্লাহর সাহায্য কামনা করছি, ধীর কণ্ঠে বলল কুতাইবা। হা হা করে হেসে উঠল পুস্কভ, বলল, তোমাদের আল্লাহ এতদিনও তো ছিলেন। জালেমকে তিনি একটা সময় দিন, সে সময় তোমাদের শেষ হয়ে আসছে পুস্কভ, স্থির কণ্ঠে জবাব দিল কুতাইবা। কুতাইবার কথাটা পুস্কভের দেহে আগুন ধরিয়ে দিল। ক্রোধে জ্বলে উঠল সে। খাপ থেকে পিস্তল বের করে তার বাঁট দিয়ে উন্মত্তের মতো আঘাত করল সে কুতাইবার মাথায়। চকিতে মাথাটা পিছন দিকে সরিয়ে নিয়েছিল কুতাইবা, তবু আঘাতটা কপালের এক পাশ ছুঁয়ে গেল, ছিঁড়ে গেল কপালের এক পাশের কিছুটা অংশ। তীর বেগে বেরিয়ে এলো রক্ত। সে রক্তে ভিজে গেল তার মুখমণ্ডল, গড়িয়ে পড়ল বুকে। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে শবনম। চোখে মুখে তার রুখে দাঁড়াবার ভঙ্গি, কিন্তু চোখ দিয়ে তার গড়িয়ে এলো অশ্রু। পুস্কভ পিস্তলটি খাপে ভরতে ভরতে বলল, জুকব, ওই কালনাগিনীকে ভরে দাও ব্লাড হাউন্ডের সেলে, দেখছি বড় বড় কথা কোথায় যায়। জুকব পকেট থেকে এক হাতে চাবি বের করে অন্য হাতে ব্লাড হাউন্ডের সেলের তালা টেনে নিল। চাবি প্রবেশ করালো তালায়। ব্লাড হাউন্ড উন্মত্তের মতো ঘেউ ঘেউ করছে, যেন পাগল হয়ে উঠেছে মানুষের গন্ধে। জুকবের পাশেই দাঁড়িয়ে আছে শবনম। চোখ মুখ পাথরের মতো শক্ত, বিশ্বের কোনো কিছুকে এসে যেন পরোয়া করে না। বক্স নদীর সমান্তরালে অনেকখানি জায়গা জুড়ে ফ্রয়ের এই নিরাপত্তা অফিস। হাইড্রোলিক প্রকল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা এই বক্স শহরটি ছোট হলেও ফ্রয়ের অফিসটি মোটেই ছোট নয়। গোটা দক্ষিণ পূর্ব ও পূর্ব তাজিকিস্তানে কমিউনিস্ট স্বার্থের তদারকি এবং মুসলিম উত্থানকে ধ্বংস করার কেন্দ্র হিসাবে কাজ করছে এই অফিস। একেবারে নদীর ধার ঘেঁষে অফিসটি।
বক্স নদীর সমান্তরালে উত্তর দক্ষিণ যে হাইওয়ে, তা থেকে লাল ইটের ছোট রাস্তা বেরিয়ে প্রথমে যে পূর্ব দিকে, তারপর উত্তর দিকে বাঁক নিয়ে ফ্রয়ের অফিসের প্রধান ফটকে গিয়ে থেমেছে। জেলখানার মতো উঁচু প্রাচীরে ঘেরা অফিসটি, স্পাতের তৈরি মজবুত ফটক, ফটকের পাশে গার্ডরুম, গার্ডরুমের ভিতরে গেটের সুইচ টিপলে গেট খুলে যায়। গেট এবং প্রাচীর সারা রাত আলোর বন্যায় ভেসে থাকে। তার উপর বিদ্যুৎবাহী তারের বেড়াজাল দিয়ে প্রাচীর ও ফটককে দুর্ভেদ্য করে রাখা হয়েছে। অফিসটির নিজস্ব বিদ্যুৎ জেনারেটর রয়েছে এবং সেটা অফিসের ভিতরে। হাইওয়ে থেকে লাল ইটের রাস্তায় ঢোকার মুখে একটা সাধারণ গেট, ক্রেনের মতো একটা ইস্পাতের ডিভাইডার সব সময় রাস্তার উপর পড়ে থাকে। কেউ এলে প্রথমে তাকে রাস্তার পাশের গার্ড বক্সে গিয়ে পরিচয়পত্র দেখাতে হয়। তারপর বিদ্যুৎ চালিত ডিভাইডারটি উঠে যায়। সব দিক দিয়ে ফ্রয়ের এই কেন্দ্রটিকে দুর্ভেদ্য করে তোলা হয়েছে। আহমদ মুসা ও আলী ইব্রাহিম এলাকাটা একবার ঘুরে দেখার পর তাদেরও এটাই মনে হলো। তাদের সাথে ছিল বক্স শহরের সাইমুমের প্রধান আলী ইমামভ। তারা তিনজনই হাইওয়ের পাশের একটি টিলার আড়ালে বসে রাত 9টা থেকে লাল রাস্তাটার উপর নজর রেখেছিল। ওখান থেকে হাইওয়ের মুখে লাল রাস্তার ফটক এবং প্রধান ফটক দুই দেখা যাচ্ছিল। আহমদ মুসা অতি যত্নের সাথে যে গাড়িগুলো ফ্রয়ের অফিসের ভিতর ঢুকেছে, সেগুলোর প্রতিটির গতিবিধি, সামনের এবং পিছনের লাইট ওয়ার্ক এবং হর্ন ওয়ার্ক অনুসরণ করছিল। শুরু থেকে আহমদ মুসা লক্ষ্য করল, হাইওয়ের মুখের প্রথম ফটকে সবাই নেমে গিয়ে গার্ডকে সম্ভবত আইডেন্টিটি কার্ড দেখাচ্ছে, কিন্তু মূল গেটে গিয়ে কেউই গাড়ি থেকে নামছে না। ফটকের সম্মুখে দাঁড়াবার প্রায় সঙ্গে সঙ্গে গেটের ভারী ইস্পাতের দরজা সরে যাচ্ছে এবং গাড়িগুলো ঢুকে যাচ্ছে ভিতরে। আহমদ মুসার বুঝতে কষ্ট হয়নি এটা আলো সংকেত বা হর্ন সংকেত কিংবা দুইয়েরই ফল। তারপর থেকে আহমদ মুসা গভীর মনোযোগের সাথে গাড়িগুলোর হর্ন ওয়ার্ক ও লাইট ওয়ার্কগুলো মুখস্থ করছে। সে দেখছে প্রত্যেকটা গাড়ি প্রথম ফটক পার হয়ে উত্তর দিকে টার্ন নেবার সাথে সাথে ডান দিকের হেডলাইটটা একদমই বন্ধ করে দিচ্ছে এবং গেটের সামনে পৌঁছা পর্যন্ত গুচ্ছাকারে 27 বার হর্ন বাজাচ্ছে। প্রতিটা গুচ্ছে থাকছে 3টি করে হর্ন। প্রতিটি গাড়ি গেটের সামনের রাস্তার পাশে যে লাইট পোস্ট আছে তার বরাবর গিয়ে দাঁড়াচ্ছে। দাঁড়াবার সঙ্গে সঙ্গে দুটি হেডলাইটের ডিস্ট্যান্ট ফ্ল্যাশ একসাথে জ্বলে উঠে গোটা ফটকটাকে আলোয় ধাঁধিয়ে দেয়, একসাথে নিভে যাচ্ছে। তারপর হর্ন বেজে উঠছে হারমোনিয়ামের মতো একটা ছন্দময় গতিতে। এই শব্দ সংকেত বিশেষজ্ঞ আহমদ মুসার কাছে পরিচিত। শব্দ সংকেতের কমিউনিস্ট কোড অনুসারে এর অর্থ আমি হাজির। পর্যবেক্ষণ শেষ করে আহমদ মুসা বলল, আলী ইব্রাহিম, আলী ইমামভ, এসো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। মনে হয় ফ্রয়ের এই দুর্গে ঢোকার চাবিকাঠি আমি হাত করে ফেলেছি। এখন শুধু দরকার শুধু ওদের একটা গাড়ি হাত করা। তারপর আহমদ মুসা ফ্রয়ের এই অফিস বিল্ডিংয়ের নকশা নিয়ে বসল। উল্লেখ্য, গুরুত্বপূর্ণ এই নকশাটি বক্স শহরের সাইমুম ঘাঁটিতে আগে থেকেই জোগাড় করা ছিল। নকশা দেখা শেষ করে আহমদ মুসা আলী ইব্রাহিম ও আলী ইমামভের সাথে পরামর্শ করল, কিছু নির্দেশ দিল। তারপর তিনজন বেরিয়ে এলো টিলার আড়াল থেকে। উঠে এলো তারা হাইওয়েতে। তাদের তিনজনের পরনেই তাজিক পুলিশ অফিসারের পোশাক। উল্লেখ্য, সাইমুমের সেই উপত্যকা ঘাঁটি থেকে আসার পথে তাজিক পুলিশের গাড়ি এবং পোশাক দখল করেই তারা বক্স শহরে ঢুকেছে। হাইওয়ে পেরিয়ে তারা তিনজন লাল রাস্তাটার মুখে এসে দাঁড়ালো। আলী ইমামভকে রাস্তার মুখে দাঁড় করিয়ে রেখে আহমদ মুসা আলী ইব্রাহিমকে নিয়ে গার্ড বক্সে এলো। গার্ড বক্সে তখন দুজন দুটি চেয়ারে একটি ছোট্ট টেবিল সামনে রেখে বসেছিল। আহমদ মুসা গার্ডরুমের দরজায় গিয়ে দাঁড়ালো। একজন রুটিন মাফিক পরিচয়পত্রের জন্য হাত বাড়ালো। আহমদ মুসা পকেটে হাত দিল, কিন্তু পরিচিতি কার্ডের বদলে হাতে বেরিয়ে এলো M10 রিভলভার। চোখ দুটি বড় বড় হয়ে গেল দুজন গার্ডের। আহমদ মুসা ওদের পিছন ফিরে দাঁড়াতে বলল। তারা সুবোধ বালকের মতো হুকুম পালন করল। আহমদ মুসা আলী ইব্রাহিমকে বলল, এ গরিব বেচারার বেঁচে থাক, এদের তুমি ঘুম পাড়িয়ে দাও। আলী ইব্রাহিম।
ক্লোরোফর্ম ভেজা রুমাল দিয়ে ওদের ঘুম পাড়িয়ে দিল আলী ইব্রাহিম। তারপর ওদের বেঁধে দুজনে ধরে পাশের টিলার আড়ালে একটি খাদে ফেলে রেখে এলো। তিনজন গার্ড বক্সে বসে অপেক্ষা করতে লাগলো গাড়ির। মাত্র 10 মিনিট একটা কার এসে রোড ডিভাইডারের সামনে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে এলো একজন সুঠামদেহী মানুষ। এলো গার্ডরুমের দরজায়। পরিচিতি কার্ড তার হাতেই ছিল, কিন্তু আহমাদ মুসাদের দিকে চেয়ে মনে হয় সে চমকে উঠল। সম্ভবত গার্ডের পোশাকের বদলে পুলিশ পোশাকের এবং সংখ্যায় দুজনের বদলে 3 জন হওয়াই এর কারণ। কিন্তু চিন্তা করার আর সে সুযোগ পেল না। আহমাদ মুসার সাইলেন্সার লাগানো M10 পিস্তল নীরবে অগ্নিবর্ষণ করল। দরজার উপরে লুটিয়ে পড়ল লোকটি। লোকটিকে টেনে গার্ডবক্সের মধ্যে ঢুকিয়ে 3 জনে বেরিয়ে এলো গার্ডরুম থেকে। আহমাদ মুসা গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসল। পাশে আলী ইব্রাহিম, পেছনের সিটে আলী ইমামব। সিটে বসে আহমাদ মুসা ঘড়িটা একবার দেখে নিয়ে পেছন সিটের দিকে তাকিয়ে বলল, আলী ইমামব, এখন রাত 11টা। তোমার লোকেরা কয়টায় এখানে পৌঁছবে? আমাদের স্পিড বোটগুলো এতক্ষণে এসে পৌঁছে গেছে। স্থল ইউনিট ঠিক রাত 11:30টায় এই শহর এলাকায় পৌঁছবে। ঠিক আছে বলে আহমাদ মুসা গাড়িতে স্টার্ট দিল। গেট আগেই খুলে রেখেছিল। তীর বেগে এগিয়ে চলল গাড়ি। আহমাদ মুসা মুখস্থ অঙ্কের ফর্মুলার মতো গাড়ির হর্ন অর্ক এবং লাইট অর্ক করে এগিয়ে চলল গেটের দিকে। গেটের সামনে সেই লাইট পোস্টের সমান্তরালে মুখস্থ করা একই নিয়মে গিয়ে দাঁড়ালো। 2টা হেডলাইটের ডিস্ট্যান্ট ফ্ল্যাশ আলোয় ধাঁধিয়ে দিল গেটটিকে। তারপর হারমোনিয়ামের মতো ছন্দময় গতিতে হর্ন বাজালো, আমি হাজির। সংকেতে সে কোনো ভুল করেনি। তবু ও আহমাদ মুসার মন কি হয় না হয় সন্দেহের দোলায় দুলছে। প্রায় শ্বাসরুদ্ধভাবে সে তাকিয়ে আছে স্পাত এর দরজার দিকে। মনের আকুল আকুতি স্পাতের দরজাটা দুলে উঠুক, সরে যাক দরজাটা। হ্যাঁ, স্পাতের দরজাটা দুলে উঠল। মুহূর্তে হারিয়ে গেল প্রাচীরের গেটে। দরজা সরে গেল। গেটের ওপাশে প্রশস্ত চত্বর এবং বিশাল এক গাড়ি বারান্দায় আহমাদ মুসার সামনে স্পষ্ট হয়ে উঠল। আহমাদ মুসা যে স্পিডে এসেছিল সেই স্পিডের গাড়ি চালিয়ে দিল। গাড়ি তীর বেগে ছুটে গিয়ে বারান্দায় দাঁড়ালো। দাঁড়াবার সঙ্গে সঙ্গে আহমাদ মুসা মুখ ফিরিয়ে পেছন সিটের দিকে তাকিয়ে বলল, বোমা পাতার কাজ তোমার শেষ? আলী ইমামব সম্মতিসূচক মাথা নাড়ল। তারপর গাড়ি থেকে নেমে এলো তারা 3 জন। কোমরে খাপের মধ্যে ঝুলানো তাদের M10 পিস্তল। পিস্তলের বাঁটে হাত রেখে আহমাদ মুসা দ্রুত উঠে এলো। তার পিছনে আলী ইব্রাহিম এবং আলী ইমামব। ছোট সিঁড়ির পর অভ্যর্থনা রুমের দরজা। টি আকারের 3 ব্লকে বিভক্ত 4 তলা এই বিল্ডিং। এর অভ্যর্থনা কক্ষটি গ্রন্থির মতো। এর দক্ষিণ অংশে দক্ষিণ ব্লকের সিঁড়ি, উত্তর অংশে উত্তর ব্লকের সিঁড়ি। আর ঘরের মেঝে পেরুলে ঠিক নাক বরাবর যে সিঁড়ি উঠে গেছে তা দিয়ে মাঝের মূল ব্লকে যাওয়া যায়। এ সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলে দেখা যাবে আরেকটা সিঁড়ি নিচে 1 তলায় নেমে গেছে। এই 1 তলাতে ফ্রয়ের কয়েদখানা ও টর্চার চেম্বার। এই 1 তলা ছাড়া গোটাটাই ফ্রয়ের নিরাপত্তা অফিস। অভ্যর্থনা কক্ষের দরজার বাইরে স্টেনগান হাতে একজন রক্ষী দাঁড়িয়েছিল। 3 জন পুলিশ অফিসারকে আসতে দেখে সে মুহূর্তকাল দ্বিধা করল, কিন্তু অবশেষে সে খুলে দিল দরজা। তারা 3 জন প্রবেশ করলে দরজা আবার বন্ধ হয়ে গেল। অভ্যর্থনা কক্ষ শূন্য। আহমাদ মুসা খাপ থেকে রিভলভার বের করে নিল। তারপর ছুটল মাঝখানে সিঁড়ির দিকে। হাতে পিস্তল বাগিয়ে আলী ইব্রাহিম এবং আলী ইমামব আহমাদ মুসার পিছে পিছে ছুটল। দোতলায় উঠে 1 তলায় নামার সিঁড়ি খুঁজে নিল আহমাদ মুসা, কিন্তু দেখল 1 তলায় সিঁড়ির দরজা বন্ধ। দরজা ভালো করে পরীক্ষা করে বুঝল বিদ্যুৎ ব্যবস্থা নিয়ন্ত্রিত এই দরজা। হতাশভাবে চারিদিকে নজর বুলালো আহমাদ মুসা। না, কোথাও কোনো সুইচ নেই। দরজার গা, দরজার চৌকাঠ আহমাদ মুসা ভালো করে পরীক্ষা করল। না, কোথাও কোনো বোতামের অস্তিত্ব নেই। এদিকে সময় বয়ে যাচ্ছে। অস্থির হয়ে উঠল আহমাদ মুসা। না, দরজা ভাঙতেই হবে। সে পকেটে হাত দিল লেজার ছুরি বের করার জন্য, কিন্তু হঠাৎ নড়ে উঠল দরজা। নিচ থেকে কেউ কি বেরিয়ে আসছে? আহমাদ মুসা রিভলভার বাগিয়ে প্রস্তুত হয়ে নিল। দরজা খুলে গেল। দরজায় দাঁড়িয়ে
মাঝারি উচ্চতার একজন সুঠামদেহী মানুষ। আহমাদ মুসার রিভলভারের নল তার বুকে। আহমাদ মুসা তাকে নির্দেশ দিল, পেছনে ফিরে নিচে নামুন। লোকটি প্রথমে বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়েছিল, কিন্তু পরক্ষণেই যেন অনেকটা স্বাভাবিক হয়ে গেল। নির্দেশ পালন করল সে। সিঁড়ির দরজা বন্ধ করে দিয়ে সব শেষে নেমে এলো আলী ইমামভ। সিঁড়ি যেখানে এসে শেষ হয়েছে সেখান থেকে পূর্ব দিকে এগিয়ে যাবার গোড়ায় দাঁড়িয়ে সেই লোকটিকে আহমাদ মুসা বলল, কুতাইবা এবং শবনম কোথায়? কুতাইবা? আমি জানি না, লোকটি বলল। আলী ইব্রাহিম বলল, মিস্টার গাঞ্জব এবং শবনম কোথায়? লোকটির মুখে যেন এক টুকরো হাসি খেলে গেল। বলল, সাহায্য আমি কেন করব? আহমাদ মুসা রিভলভার নাচিয়ে বলল, জীবনের বিনিময়ে। জীবনের বিনিময়ে কি এ ধরনের তথ্য দিতে আপনারা রাজি হবেন? আহমাদ মুসা বুঝল লোকটি সময় নিতে চাই, মতলব খারাপ। আহমাদ মুসার কঠোর কণ্ঠে বলল, আমরা রসালাপ করতে আসেনি, আপনাকে আমরা সময় দেব না। আহমাদ মুসার শাহাদাত আঙ্গুল রিভলভারের ট্রিগারের উপর আঙ্গুলের চাপ ক্রমশ বাড়ছে। লোকটি গম্ভীর হল, বলল, বলছি, তবে জীবনের ভয় নয়, আমি আপনার সাহায্য করতে চাই। মিস্টার গাঞ্জব এবং শবনমের মুক্তি আমিও কামনা করি। তারপর লোকটি বলল, এই করিডোর যেখানে শেষ হয়েছে সেটা হলো হলঘর, ওখানেই তাদের পাবেন। আহমাদ মুসা বলল, চলুন, আপনি আগে আগে। তার দিকে আহমাদ মুসার রিভলভার তখনও তাক করা। লোকটির চোখ বলছে সে সত্য কথাই বলেছে, কিন্তু এই মুহূর্তে বিশ্বাস করে আহমাদ মুসা ঠকতে চায় না। সত্যের মতো করে ও অনেকে মিথ্যা বলতে পারে। করিডোর দীর্ঘ, মাঝে মাঝে অপেক্ষাকৃত সরু উত্তর দক্ষিণমুখী করিডোর ওকে ক্রস করছে। আগে আগে চলছে লোকটি, তার ঠিক পেছনে আহমাদ মুসা, তাদের একটু পেছনে আলী ইব্রাহিম ও আলী ইমামভ। একটা ক্রস করিডোর পার হয়ে তারা গজ 10 এগিয়েছে। এমন সময় আলী ইমামভ চাপা কণ্ঠে চিৎকার করে উঠল, মুসা ভাই, বসে পড়ুন। বাজের মতো ক্ষিপ্র আহমাদ মুসা ইমামভের কথা শেষ হবার আগেই বসে পড়েছে। তার বসে পড়ার সাথে সাথে একটা বুলেট সাঁ করে ছুটে গিয়ে আগের সেই লোকটিকে বিদ্ধ করল। আহমাদ মুসা বসেই বিদ্যুৎ বেগে শরীরটাকে ঘুরিয়ে নিয়েছিল। দেখল কয়েক গজ পেছনে ফেলে আসা ক্রসিং পয়েন্টে উদ্যত পিস্তল হাতে একজন দাঁড়িয়ে। আহমাদ মুসার আঙ্গুল ট্রিগারেই ছিল, শুধু হাতটি উপরে উঠাতে যা দেরি। আহমাদ মুসার M10 পিস্তল থেকে এক পশলা বুলেট ছুটে গেল, লুটিয়ে পড়ল লোকটার দেহ। আহমাদ মুসা ফিরে দাঁড়িয়ে দেখল আগের সেই লোকটি মুখ থুবড়ে পড়েছে তার পায়ের কাছে। গুলি বামে পাঁজর ভেদ করে চলে গেছে। কি যেন বলতে গেল সে। আহমাদ মুসা একটু ঝুঁকে পড়ল। কথা আসছে না লোকটির মুখে, তবু সে বলতে চায় কথা। অনেক কষ্টে একটা ক্ষীণ কণ্ঠ তার শোনা গেল, আমি কর্নেল সোভার্দনজ, আমি রুশ নই, ক্রিমীয়। আমি আপনার মতোই স্বাধীনতাকে ভালোবাসি। সর্বশক্তি একত্র করে যেন কথা কটি বলল সোভার্দনজ। কথা শেষ করার সাথে সাথে নীরব নিথর হয়ে গেল তার দেহ। স্বাধীনতার আকুল পিয়াসী এই মানুষটির মুখের দিকে চেয়ে মুহূর্তের জন্য আনমনা হয়ে পড়ছিল আহমাদ মুসা। তারপর এই আবার উঠে করিডোর ধরে পূর্ব দিকে ছুটল আহমাদ মুসা, তার সাথে আলী ইব্রাহিম এবং আলী ইমামভ। জুকব চাবি ঘুরিয়ে তালা খুলে ফেলেছিল, কিন্তু তালাটা হুঁক থেকে তখনও খুলতে পারেনি। পুস্কব দাঁড়িয়ে মজা দেখার জন্য তৈরি হচ্ছিল। বোধহয় ভাবছিল ব্লাড হাউন্ডটা যখন শবনমের উপর ঝাঁপিয়ে পড়বে তখন চেহারাটা কেমন হবে কুতাইবার। এমন সময় করিডোরের দিক থেকে গুলির শব্দ এলো। চমকে উঠল পুস্কব। চমকে উঠে একবার জুকবের দিকে চাইল, তারপর খাপ থেকে রিভলভারটা হাতে তুলে নিয়ে করিডোর ও হলরুম সংযোগকারী দরজায় মুহূর্তকাল দাঁড়ালো। বোধহয় বুঝতে চেষ্টা করল উৎকীর্ণ হয়ে। দরজার খুব কাছে পায়ের শব্দ শুনে সে দরজার এক পাশে দাঁড়ালো। এই সময় দরজা প্রচণ্ড এক ধাক্কায় খুলে গেল। একটা পাল্লা গিয়ে দরজার পাশে দাঁড়ানো পুস্কবের মাথায় বেশ জোরেই টোকা দিল, আর দরজা প্রায় তাকে ঢেকে দিল। কুতাইবা, জুকব, শবনম সবাই তাদের চোখের আড়ালে চলে গেল। উদ্যত রিভলভার হাতে দরজায় এসে দাঁড়িয়েছে আহমাদ মুসা। করিডোরে গুলির শব্দ শুনেই তালা ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়েছিল জুকব। দরজায় আহমাদ মুসাকে দেখে
পিস্তলের বাটে হাত দিল সে, কিন্তু দেরি হয়ে গেছে। আহমাদ মুসার রিভলভার থেকে এক পশলা গুলি গিয়ে ঝাঁঝরা করে দিল জুকাবের বুক। কুতাইবা দরজার দিকে ইঙ্গিত করে বলে উঠল, মুসা ভাই, এই দরজার আড়ালে আরেকজন। কুতাইবার কথা তখনও শেষ হয়নি, আহমাদ মুসা প্রচণ্ড বেগে ঠেলে দিল দরজাটা দেয়ালের দিকে। করে একটা শব্দ হলো, সেই সাথে একটা ভারী কিছু খসে পড়ল মাটিতে। আহমাদ মুসা দরজা টেনে নিয়ে দেখল দেয়াল ও ইস্পাতের দরজায় প্রচণ্ড চাপে পিষে গেছে পুস্কভের দেহ, মাথা ফেটে গেছে। এই অবস্থাতে হাত থেকে ছুটে যাওয়া পিস্তল হাতড়াচ্ছিল পুস্কভ। আহমাদ মুসার রিভলভার আবার গুলি বৃষ্টি করল, নিশ্চল হয়ে গেল পুস্কভের দেহ। আলী ইব্রাহিম ও আলী ইমামভ ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে। দুহাতে মুখ ঢেকে ব্লাড হাউন্ডের সেলের সামনেই বসে পড়েছে শিরিন শবনম। দুহাত ছাপিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে তার। অশ্রু কষ্টের নয়, এ অশ্রু আনন্দের, এ অশ্রু মুক্তির। আলী ইমামভ গিয়ে পিছমোড়া করে বাঁধা কুতাইবার হাতের বাঁধন কেটে দিল। কুতাইবা জড়িয়ে ধরল আহমাদ মুসাকে। কুতাইবার চোখেও তখন অশ্রু। সে অশ্রু কপাল থেকে নেমে আসা রক্তের ধারাকে আরও যেন বেগবান করে দিল। কুতাইবার কপালের ক্ষত থেকে তখনও বেশ রক্ত ঝরছিল। আহমাদ মুসা ক্ষতটা বেঁধে ফেলার জন্য চারদিকে চাইল কিছু পাওয়া যায় কিনা। সেদিকে তাকিয়েছিল শবনম। সে বুঝতে পারল আহমাদ মুসার ইচ্ছা। শবনম তাড়াতাড়ি মাথার রুমালটি খুলে আহমাদ মুসার হাতে দিল। শুক্রিয়া বোন বলে রুমালটি হাতে নিল আহমাদ মুসা। কুতাইবার ক্ষতস্থানটি বেঁধে দিয়ে সে সবাইকে বলল, তোমরা সবাই ঘরের উত্তর কোণে গিয়ে দাঁড়াও। করিডোরের সাথে সংযোগকারী খোলা দরজার দিকে একবার তাকালো আহমাদ মুসা। দরজাটিকেও সে বন্ধ করে দিল। তারপর সে বলল, আর 2 মিনিটের মধ্যে আমাদের গাড়ি বোমার বিস্ফোরণ ঘটবে। আমাদের এর মধ্যেই এখান থেকে সরতে হবে। আমরা পূর্বের এই দেয়ালের বাধা ভাঙতে পারলে বক্স নদীতে দাঁড়ানো আমাদের বোটে গিয়ে উঠতে পারব। আহমাদ মুসা কাঁধ থেকে বগলের নিচে ঝুলানো থলে থেকে একটা ডিম্বাকৃতি জিনিস বের করল। ওটা অ্যান্টি ওয়াল গ্রেনেড। সীমিত পরিসরে প্রচণ্ড আঘাত হেনে এই গ্রেনেড যে কোনো দেয়ালে একটা 4 ফিট বাই 6 ফিট গবাক্ষ সৃষ্টি করতে পারে। আহমাদ মুসা অতি সন্তর্পণে গ্রেনেড থেকে পিন আলগা করে নিয়ে ঘরের উত্তর কোণের দিকে তাকিয়ে বলল, বোন শবনম, কানে আঙ্গুল দিয়ে দাঁতে দাঁত চেপে বসো। তারপর দেয়ালের দক্ষিণ প্রান্তে মেঝে থেকে 5 ফিট উপরে ছোট্ট ঘুলঘুলিটির নিচে দেয়ালে গ্রেনেডটি ছুঁড়ে মারল আহমাদ মুসা। বিকট শব্দ, প্রচণ্ড কাঁপুনি, ধোঁয়ায় ভরে গেছে গোটা ঘর। মাত্র কয়েক সেকেন্ড বাইরের ঠান্ডা বাতাসে ঘর ভরে গেল, সেই সাথে কমল ধোঁয়াও। দেখা গেল মেঝে থেকে 5 ফিট উপরে বিরাট একটা গবাক্ষ। আকাশের তারা দেখা যাচ্ছে সে গবাক্ষ দিয়ে। আহমাদ মুসা বলল, কুতাইবা, তুমি প্রথম বেরিয়ে যাও, বোট ঠিক করে রেখো, শবনমকে তুলে নেবার ব্যবস্থা করবে বোটে। বলে আহমাদ মুসা গবাক্ষের নিচে মেঝেতে বসে পড়ল। বলল, আমার কাঁধে উঠে তাড়াতাড়ি বেরিয়ে যাও। ইতস্তত করছিল কুতাইবা। আহমাদ মুসা তাকে একটা মিষ্টি ধমক দিল। কুতাইবা গবাক্ষে উঠে দেখল একদম বরাবর 9-10 ফুট নিচেই নদীর পানি। দেয়ালের পাথরের ভিত্তি পানি থেকেই উঠে এসেছে। একটু দূরেই 2টি বোট দেখতে পেল সে। মনে হচ্ছে এগুলো এগিয়ে আসছে। কুতাইবা ঝাঁপিয়ে পড়ল পানিতে। কুতাইবার পর শবনম। শবনম কুতাইবার মতোই ইতস্তত করছিল। বলল, আমি পারবো না, কাঁধে পা দিতে। আহমাদ মুসা বলল, এটা নির্দেশ শবনম। শবনম আর কোনো কথা বলল না, কাঁধে উঠে গবাক্ষে উঠে বসল। তারপর ঝাঁপিয়ে পড়ল নদীতে। একে একে সবাই বেরিয়ে গেলে নিজে বেরিয়ে এলো আহমাদ মুসা। আহমাদ মুসা যখন ঝাঁপিয়ে পড়ছিল পানিতে, তখনই এক প্রচণ্ড বিস্ফোরণে উলটপালট হয়ে গেল ফ্রয়ের অফিস বিল্ডিং। সেই সাথে প্রচণ্ড গোলাগুলির আওয়াজ এলো চতুর্দিক থেকে। বোটে উঠতে উঠতে আহমাদ মুসা বলল, সাইমুমের ছেলেরা ঠিক সময়ে এসেছে। আলী ইমামভ ঘড়ির দিকে তাকিয়ে বলল, কিন্তু মুসা ভাই, গাড়ি বোমার বিস্ফোরণ 40 সেকেন্ড আগে ঘটল কেন? হতে পারে সময় নির্ধারণে আমাদের ভুল হয়েছে, অথবা হতে পারে আল্লাহর কোনো মঙ্গল ইচ্ছা এর মধ্যে আছে। এই বিস্ফোরণের ফলে বলা যায় আমাদের এদিকে নজর দিতে 40 সেকেন্ড সময় তারা কম পেল, বলল আহমাদ মুসা। গোটা বক্স শহর তখন অন্ধকার। সাইমুম কর্মীরা শহরের ভেতর ও বাইরে থেকে
শহরের গোটা প্রতিরক্ষা ভেঙে দিয়েছে। স্যামুম কর্মীরা এখন শহরের অস্ত্র ও অস্ত্রাগার হাত করার কাজে ব্যস্ত। অন্ধকারের মধ্যে নদী বেয়ে 5টি বোট এগিয়ে চলেছে শহরের বাইরের সাইমুম ঘাটির দিকে। ক্লান্তিতে আহমাদ মুসা গাটা এলিয়ে দিয়েছে বোটের পাটাতনে। মাথাটা ব্যথায় টিপটিপ করছে। সেই পুরনো আঘাতের ব্যথাটা এখনও সারেনি। ভেজার পর কুতাইবার কপালের ব্যান্ডেজটা আবার লাল হয়ে উঠেছে রক্তে। রক্তের একটা সোঁদা গন্ধ, সেই সাথে একটা অপরিচিত সুগন্ধ নাকে আসছে। বুঝল সুগন্ধটা শবনমের রুমালের। ভেজার পর রুমালের একটা অংশ নাকের গোড়া পর্যন্ত নেমে এসেছে। একটু দূরেই বসে আছে শবনম। চোখটা যেন জোর করে ওদিকে চলে গেল কুতাইবার। মনে হলো শবনম এদিকেই তাকিয়েছিল। কুতাইবার চাইতেই সে চোখ মাটিতে নামিয়ে নিল। কুতাইবার চোখ ঘুরে গেল দূর আকাশের ওই আদম সুরতের দিকে। হঠাৎ তার নিজ বাড়ির সুন্দর চিত্রটা ভেসে উঠল কুতাইবার চোখে। ভাবতে ভালো লাগলো তার গৃহের অমন একটা সুন্দর শান্তিময় আশ্রয়ের। কেঁপে উঠল কুতাইবা। সে তো গাঞ্জব নাজিমব নয়, কুতাইবা সে। মধ্য এশিয়ার মুসলমানদের লাখো ঘরের মিছিলে ঘর বাঁধবার সুযোগ কুতাইবার কোথায়? মস্কো শহর থেকে 3 মাইল উত্তরে মস্কোভা নদীর একটা দ্বীপে উঁচু প্রাচীর ঘেরা বহুতল বিশিষ্ট বিশাল এক বাড়ি। বাড়ির প্রধান ফটকের ছোট্ট একটা সাইনবোর্ড। অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায় মস্কোভা স্কুল অব রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম। আসলে এটা একটা বন্দি শিবির, একটু ভিন্ন প্রকৃতির। পার্টির যে সমস্ত লোক যারা প্রতিভাবান, বয়সে কম, কিন্তু আবেগতাড়িত হয়ে কিংবা প্ররোচনায় পড়ে পার্টি লাইন থেকে বাইরে গেছে, তাদেরকে কমিউনিস্ট সরকার এই বন্দি শিবিরে রাখে একটা নির্দিষ্ট সময়ের জন্য। এই সময়ের মাপটা সকলের জন্য একরকম নয়, কারো 5, কারো 10 বছর ইত্যাদি। কেউ সংশোধনের বাইরে বিবেচিত হলে সে হারিয়ে যায় চিরতরে। অর্থাৎ যারা বন্দী হয়ে এখানে আসে তাদেরকে হয় কমিউনিস্ট ব্যবস্থার অনুগত, নয়তো মৃত্যু, এই দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে। দ্বীপটির চারদিক ঘিরেই পানি। মস্কোভা নদীর ধার ঘেঁষে একটা সড়ক মস্কো নগরী থেকে বের হয়ে এই পানির ধার পর্যন্ত এসে শেষ হয়েছে। রাস্তাটা সাধারণের জন্য নয়, আসলে কমিউনিস্ট পার্টি এবং সরকারের উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিদের জন্য যে অভিজাত এলাকা গড়ে তোলা হয়েছে নগরীর উত্তর অংশে, সেখান থেকে এই রাস্তাটা বেরিয়ে এসেছে। সুতরাং সাধারণ নাগরিকদের এদিকে আসার কোনো সুযোগই নেই। বছরের অধিকাংশ সময়ই মস্কোভা নদীতে বরফ জমে থাকে। তখন নিরাপত্তা রক্ষীরা বিশেষ ধরনের গাড়িতে দ্বীপের সাথে যোগাযোগ রক্ষা করে, অন্য সময় বোট ব্যবহার করে। দ্বীপের সেই বাড়িটির প্রধান ফটকে ইস্পাতের বিশাল গেট। এই গেট দিয়ে বড় বড় গাড়ি অনায়াসে ঢুকে যায়। গেট পেরোলেই যে প্যাসেজ, তার দুপাশে অনেক ঘর। এগুলো পেরোলে আরেকটি ফটক। এই ফটক পার হলে একটা প্রাচীর ঘেরা প্যাসেজ হয়ে বাড়ির অভ্যন্তরে বিশাল কারখানা কমপ্লেক্সে গিয়ে পৌঁছে যায়। কারখানা কমপ্লেক্সটি একতলা। অনেক হলরুম এবং শত শত কক্ষ আছে এখানে। বন্দীরা সারাদিন এখানে কাজ করে, বিচিত্র সব কাজ। বন্দীদের অপরাধ ও শ্রেণী হিসেবে তাদের কাজ নির্ধারিত হয়। এই কারখানা কমপ্লেক্সের উত্তর পাশের অংশে পুরুষদের বাস এবং দক্ষিণ অংশ মেয়েদের। কারখানা কমপ্লেক্সের দর্শন বিভাগের একটি ছোট্ট ঘর। ঘরে 3টি টেবিল, 2টি টেবিলে 2 জন মেয়ে বসা। মাঝের টেবিলে আয়েশা আলিয়েভা লোহার ছোট চেয়ারে বসে কাজ করছে সে। টেবিলে মার্কস ও লেনিনের কয়েকটা বড় বড় ভলিউম। আয়েশা আলিয়েভার দায়িত্ব হলো তাদের ওয়ার্কার্সের উপর একটা ক্রোনোলজিক্যাল কমেন্ট্রি তৈরি করা। প্রতিদিনের জন্য পাতা সংখ্যা বরাদ্দ আছে, কম হলে শাস্তি। শাস্তির মধ্যে সর্বনিম্ন হলো খাবার বন্ধ হওয়া, শীতের কম্বল না পাওয়া, কাজের টেবিলে বসার চেয়ার না মেলা ইত্যাদি। লিখছিল আয়েশা আলিয়েভা। 7 দিন পর পর এসে দায়িত্বশীল অফিসার কাজ নিয়ে যায়। কাজের তদারকি করে আজকে সেই 7ম দিন। কিন্তু 7 দিনে যে কাজ হওয়া উচিত সে কাজ হয়নি আয়েশা আলিয়েভার। লিখতে লিখতে আয়েশা আলিয়েভা একটু থামল, কি ভাবতে চেষ্টা করল। তারপর কলমটা ছুঁড়ে ফেলে দিল আয়েশা আলিয়েভা। কি লিখবে সে? লেখা তার আসে না। যে মতবাদ তার কাছে পচা, দুর্গন্ধযুক্ত, তার উপর রং চড়াবে সে
কেমন করে? আলিয়েভার বাম পাশের টেবিলে বসেছিল এক মধ্যবয়সী মহিলা, ডাক্তার নাতালোভা, মস্কোর লুমুম্বা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের খ্যাতিমান অধ্যাপিকা। 17 বছর অধ্যাপনা করার পর সে এখন বলছে, মানুষ যেমন সত্য, তার ধর্মবিশ্বাস তেমনই সত্য। ছাত্রদের সে বলেছে, এই ধর্মবিশ্বাস থেকে মানুষকে মুক্ত করার চিন্তা অবাস্তব। আমরা এটা 100 বছরের চেষ্টাতেও পারিনি। আমরা মানুষকে বেথেলহামে যেতে দিচ্ছি না বটে, কিন্তু লেনিনের মাজারকেই তারা বেথেলহাম বানিয়ে নিয়েছে। এই বিশ্বাসই নাতালোভার অপরাধ। এই অপরাধেই তাকে আসতে হয়েছে এই বন্দি শিবিরে। ডারউইন এবং মার্ক্সীয় দর্শনের অনুসরণে মানুষের অলিক বিশ্বাসের ক্রমবিবর্তনের উপর গবেষণা করার দায়িত্ব দেয়া হয়েছে নাতালোভার উপর। আলিয়েভার কলম গড়িয়ে পড়ার শব্দে ফিরে তাকালো নাতালোভা। আলিয়েভার মুখের দিকে তাকিয়ে একটু ভাবল সে, তারপর উঠে দাঁড়িয়ে মেঝে থেকে কলম তুলে নিয়ে আলিয়েভার দিকে বাড়িয়ে বলল, নাও, পাগলামি করো না।